এই পলিটিক্যাল পার্টি লিডারগুলো ওখানে কাজটা কি? তারা কি ওদের কানের কাছে যে রাজনৈতিক বক্তব্য দিবে, অথবা এমন কিছু আছে তারা বলতে পারবে যেটা বললে ওদের ব্যথা কমবে, অথবা ওদের পেইনটা কমবে, অথবা ওদের যারা নাকি আছে অভিভাবক আছে তাদের মনে কোনো শান্তি আসবে? কেন তারা যায়? এই নাটক তো কোনো দরকার নেই, এটা অপ্রয়োজনীয় কাজ। পারলে আমার বাচ্চার পেইনটা একটু কমান, এটা পারবেন আপনি? আপনি ডাক্তার, আপনি পারবেন? পারবেন না। আপনি হাসপাতালগুলিকে ঠিক করেন, এটা পারবেন? পারলে করেন। ক্ষমতায় যেহেতু হাসপাতাল ঠিক করবেন না, ক্ষমতায় যাওয়ার পরে আপনি যখন মন্ত্রী হবেন, এমপি হবেন, আপনার সামান্য সর্দি কাশি হলে আপনি সিঙ্গাপুর যাবেন। এমন এক বাস্তবতায় আজ আমরা দাঁড়িয়ে আছি যেখানে ঢাকার আকাশ আজ ভারী হয়ে উঠেছে কান্নার শব্দে, এবং আমরা জানি না যে কজনের সন্তান আর কখনোই বাড়ি ফিরতে পারবে না। এর দায় আসলে আমরা কাকে দিব, বা সন্তানহারা পিতামাতার যন্ত্রণার সান্ত্বনা আসলে কিভাবে মিলবে? দেখেন, বিষয়টা হলো কি, এটা একটা দুর্ঘটনা, এটাকে দুর্ঘটনা হিসাবে আসলে দেখতে হবে। কারণ এখানে তো আপনি কাকে দায় দিবেন? বিমানের যিনি চালাচ্ছিলেন তিনি তো নিজেও মারা গেছেন, এবং এটা বলা হচ্ছে যে উনি চেষ্টা করেছেন যে এটা লোকালয়ের বাইরে কোথাও নিয়ে যাওয়ার জন্য। কন্ট্রোল রুম থেকে ওনাকে বারবার বলা হচ্ছিল উনি যেন ইজেক্ট করে বেরিয়ে আসেন, মানে নিজের জীবন বাঁচানোর জন্য, এবং ওনার নিজের জীবন বাঁচানোর সুযোগও ছিল। কিন্তু উনি কিন্তু সেই সুযোগটা নিয়ে মানে নেওয়ার চেষ্টা করেননি, বরং উনি চেষ্টা করেছেন যাতে নাকি হতাহতের সংখ্যা কম হয়, এবং উনি চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। যান্ত্রিক গোলযোগ ছিল, এগুলো হলো মোটামুটি মানে আমরা যতটুকু দেখেছি, যতটুকু শুনেছি এসব তথ্য। কিন্তু যে ক্ষতিটা হবার সেটা তো হয়েই গেল। দেখুন, কয়েকদিন আগেও আমরা দেখেছি কিন্তু ভারতে একটা ঘটনা ঘটেছিল, ওটা একটা যাত্রীবাহী বিমান ছিল, সেটা তো যে একটা মেডিকেল কলেজের ক্যান্টিনের উপর যে পড়লো, আর এখানে তো একটা ছোট ছোট বাচ্চাদের স্কুলের উপর পড়লো। মোট এই পর্যন্ত যদ্দূর খবর পেয়েছি 20 জন মারা গেছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যেন মৃতের সংখ্যা না বাড়ে। আমাদের তো দৌড় এই পর্যন্ত, আমরা আর কি করতে পারি? কিন্তু কতগুলো প্রশ্ন কিন্তু থেকেই যায় যে এই বিমানটা কবে কেনা হয়েছিল, এই বিমানগুলো আর কি। এই ধরনের আরও অনেক বিমান আছে বাংলাদেশ সেনা বিমান বাহিনীর কাছে, যতটুকু আমি জেনেছি এ পর্যন্ত প্রায় বিমান বহরের 36টা বিমান আছে, তার মধ্যে অধিকাংশই এই বিমানগুলি, এই F-7, এগুলো চাইনিজ বিমান, চীন থেকে কেনা হয়েছিল 2013 সালে সম্ভবত। এবং ইন্টারেস্টিং হলো, চীনের যে কোম্পানির কাছ থেকে কেনা হয়েছিল তারা কিন্তু এই বিমানগুলোই শেষ উৎপাদন করেছে, মানে এটার বন্ধ করে দিয়েছে। আমাদের কাছে বিক্রির পর এটা প্রোডাকশনই বন্ধ করে দিয়েছে। তো প্রোডাকশন বন্ধ করতে পারে, এরকম অনেক বিমানই তারা অনেকে বন্ধ করে দেয়। তাহলে আমরা কি 2013 সালে আবার এখানে কিন্তু পলিটিক্স চলে আসে। 13 সালে কে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে, কেনা ঠিক হয়েছে কিনা, ওই সময় কারা ক্ষমতায় ছিল, এগুলো নিয়ে আলোচনা হতে পারে। যেহেতু রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির তথ্য আমাদের দেশে আছে, এখানে এটা হতেও পারে। এবং তারও যে বড় কথা, এই একই বিমান কিন্তু এর আগেও দুবার দুর্ঘটনা পতিত হয়েছে, এবং দুবারই কিন্তু যিনি চালক ছিলেন উভয়ে মারা গেছেন। একবার বোধহয় 2018-তে, একবার 2021-এ, যতটুকু আমি পড়েছি, যতটুকু মনে করতে পারি। তার মানে কি এই বিমানটা রিস্কি বিমান। এখন কি হবে? আরও তো বিমান বহরে অনেকগুলো আছে, এখন সবগুলিকে আপনি বাদ দিবেন তা তো পারবেন, অনেক টাকা দিয়ে কিনা হয়েছে এগুলো। আবার এগুলোতে চড়তেও তো আমাদের বৈমানিকরা কতটা সাহস পাবেন, এখন তো এক ধরনের তাদের মধ্যে এক ধরনের টেনশন কাজ করবে। তো সব মিলিয়ে না একটা এলোমেলো অবস্থা। এখন এটার সমাধান কিভাবে হবে এটা তো আমরা বলতে পারবো না, কিন্তু বড় ক্ষতি হয়ে গেল ভাই। আমাদের অনেকগুলি বাচ্চা, এই এক একটা বাচ্চা মনে করেন মানে কত স্বপ্ন এদেরকে ঘিরে, তাই না? এবং তারা বুঝতেও পারলো না যে তাদের মৃত্যুটা কেন হলো, কি ছিল তাদের অপরাধ। তাদের তো কোনো অপরাধ নেই, নিষ্পাপ বাচ্চারা সবাই। এবং ভাবেন এই ফ্যামিলিগুলি কথা, যাদের বাচ্চাগুলি মারা গেল তাদের ফ্যামিলিতে কি অবস্থা, এখন চিন্তা করে দেখেন একবার। যারা বেঁচে গেল তারাও কিন্তু তাদের সহপাঠীকে হারালো, বন্ধুকে হারালো, তাদেরও কিন্তু সারা জীবন এই ট্রমাটা থেকে যাবে। আমি জানি না রাষ্ট্রীয় শোক কালকে ঘোষণা করছে, এতেই বা কী হবে। আর আমি একটা কথা বারবার বলতে চাই, সেটা হলো কি এই ধরনের এই মানে আপনার মানে ঝুঁকিপূর্ণ যে সমস্ত কাজকর্ম, এগুলো না আসলে লোকালয়ের বাইরে যেয়ে করা উচিত। কেন থাকতে হবে একদম রাজধানী শহরেই, কেন এগুলো করতে হবে? যদি একটু লোকালয়ের বাইরে হচ্ছে, যেমন আগের যে দুটো মানে নষ্ট হয়েছিল এই F-7-এর, সেগুলো একটা ছিল মধুপুরে, মধুপুর বনের মধ্যে, আরেকটা ছিল কক্সবাজারে, ওখানে সমুদ্রে পড়ে গিয়েছিল। সেগুলিও ক্ষতি হয়েছে, যারা মারা গেছে তারা অবশ্যই আমাদের জাতীয় সম্পদ, কোনো সন্দেহ নাই। কিন্তু সেখানে তো এরকম মানে এত লোক মারা যায়নি। মৃত্যুর ক্ষেত্রে সব মৃত্যু বেদনাদায়ক, কিন্তু মৃত্যুর ক্ষেত্রে সংখ্যাও একটা বিষয়। তো
এবং এখানে তাদের কোনো ভূমিকাই নাই, ছোট ছোট বাচ্চা। আমি এটাকে আমি আর কিভাবে বর্ণনা করবো আমি জানি না। ওয়াহিদ ভাই আছেন, ওনার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। মাসুদ কামাল, জুমে আমাদের সঙ্গে আরো একজন অতিথি যুক্ত আছেন, কাজী ওয়াহিদ আলম, এভিয়েশন বিশেষজ্ঞ। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। কাজী ওয়াহিদ আলম, আপনার কাছে শুরুতেই জানতে চাই, নিশ্চয়ই আপনি মর্মান্তিক এই দুর্ঘটনা দুপুর থেকে পর্যবেক্ষণ করছেন। এই দুর্ঘটনা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, জনবহুল এলাকা ও স্কুলের পাশেই কেন প্রশিক্ষণ, এবং যে মডেলের বিমান বিধ্বস্ত হলো সেটি নিয়েও প্রশ্ন উঠেছে যে 2013 সাল থেকেই চীন এই বিমানের প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, এবং জানা মতে বা তথ্য মতে বলা হচ্ছে যে বাংলাদেশ বা দু একটা দেশ ছাড়া এই বিমান পৃথিবীর কোথাও চলছে না। ঘটনার নেপথ্যে আসলে কি, আপনি কি বলবেন? না, আসলে এই যে P7 এয়ারক্রাফটটা, এটা চায়না প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, সেটা ঠিকই, বাট এইটার অ্যাডভান্স ভার্সন যেটা J7 বা আরো অ্যাডভান্স ভার্সন, সেইগুলো কিন্তু তাদের এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা করছে আর কি। সো কাজে কোম্পানি তারা করছে আর কি। সো কাজে এমন না যে না এটা একদম অবসোলেট হয়ে গেছে, তা না, বাট এই এয়ারক্রাফটটা গুলো আস্তে আস্তে কিন্তু ফেজ আউট করা শুরু হয়েছে। আমরা যদি দেখি যে পৃথিবীর অন্যান্য যেসব দেশ এই এয়ারক্রাফট ইউজ করতো, তারা আস্তে আস্তে কিন্তু সবাই ফেজ আউট করে দিয়েছে, এবং বাংলাদেশও এটা ফেজ আউট করা উচিত বলে আমরা মনে করি। বিকজ এই এয়ারক্রাফট গুলো আমরা যদি এদের কোয়ালিটি, যদি সার্ভিস স্ট্যান্ডার্ড দেখি, তাদের যদি কোয়ালিটি দেখি, এটা কিন্তু তাদের বিলো অ্যাভারেজ তাদের সেফটি স্ট্যান্ডার্ড আর কি। তো বিলো অ্যাভারেজ একটা এয়ারক্রাফটের যদি সেফটি স্ট্যান্ডার্ড হয়, তাহলে সেই ক্ষেত্রে এই এয়ারক্রাফট গুলো ব্যবহার কতটুকু গ্রহণযোগ্য সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। তবে একটা জিনিস কি, যে একটা এয়ারক্রাফট, এটা আমরা যতটুকু জানি 2013 সালে এই এয়ারক্রাফট গুলো প্রকিউর করা হয়েছে, ইন্ডাক্ট করা হয়েছিল। 2013 সাল থেকে 25 সাল, 12 বছর হয়েছে এয়ারক্রাফট গুলোর বয়স। একটা এয়ারক্রাফটের বয়স কিন্তু 12 বছর তেমন একটা সময় না। এটা যদি প্রপার মেনটেনেন্স যদি করা হয়, মেনটেনেন্স যদি ঠিক হয় এবং মেনটেনেন্স যদি প্রপারলি করা হয়, চেক গুলো যদি ঠিক মতো করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো এত তাড়াতাড়ি সমস্যার সম্মুখীন হতে হয় না। বাট আমার এখানে প্রশ্ন আছে যে আমরা কতটুকু যোগ্যতার সাথে, দক্ষতার সাথে আমরা এই এয়ারক্রাফট গুলো মেনটেনেন্স করে থাকি, বা এটার স্পেয়ার্স যেভাবে করার কথা সেটা করেছি কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের মেনটেনেন্সটা যদি ঠিক মতো হয়, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা হাতে কিছুটা হলে রক্ষা পেতে পারে। তা না, আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কয়েকদিন আগে একটা বোয়িং 787 ড্রিম লাইনার এয়ারক্রাফট ক্র্যাশ করেছে, এরকম টেক অফ করার সাথে সাথে এটা ক্র্যাশ করেছে। এই এয়ারক্রাফটটা কিন্তু সব থেকে বড় ভালো একটা এয়ারক্রাফট, স্টেট অফ দি আর্ট, সব থেকে ভালো এয়ারক্রাফট, এবং এটার বয়সও কিন্তু খুব বেশি না, 4-5 বছর বয়স ছিল এয়ারক্রাফটার। তারপরেও কিন্তু এই এয়ারক্রাফট মেকানিক্যাল কারণে বা ইঞ্জিনের ত্রুটির কারণে এটা দুর্ঘটনায় পতিত হয়েছে। সো কাজেই শুধুমাত্র যে এয়ারক্রাফটের কারণেই হতে পারে তা না, বাট এই ধরনের যে সমস্যাগুলো যেগুলো আছে, সে প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমাদেরকে অ্যাড্রেস করা উচিত, এবং সেই অ্যাড্রেস করে সেই চ্যালেঞ্জগুলোকে আমরা যাতে ভবিষ্যতে ফেস না করতে হয়, সেইভাবে আমাদেরকে প্রস্তুতি রাখা উচিত বলে আমি মনে করি। কাজী ওয়াহিদ আলম, আমরা সাধারণত দেখি যে কোনো ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরে থাকে। এবার আমরা কেন দেখলাম যে এরকম জনবহুল একটি জায়গায় কিংবা স্কুলে আসলে বিমান বিধ্বস্তের ঘটনা? এটা কিন্তু সত্যিকার অর্থে এটা কিন্তু ট্রেনিং ফ্লাইট ছিল না, এটা একটা ইউজুয়াল ফ্লাইট ছিল এটা একটা, এবং এই যে এয়ারক্রাফট ইউজ হয়েছে এটা কিন্তু ট্রেনিং এয়ারক্রাফট না, এটা একটা ফাইটার এয়ারক্রাফট এবং ফুল ফ্লেজেড ফাইটার এয়ারক্রাফট, এবং এটা সুপারসনিক গতিসম্পন্ন, এবং এটা ইন্টারসেপ্টিং ক্যাপাবিলিটি আছে এই এয়ারক্রাফটের। কাজে এটাকে ট্রেনিং এয়ারক্রাফট বলা ভুল হবে। আর এটা যে পাইলট যিনি চালাচ্ছিলেন, এটা আমরা যতটুকু শুনেছিলাম, তার এটা লাস্ট সলো ফ্লাইট ছিল। এই ফ্লাইটটা উনি কোয়ালিফাই করলে উনি এই এয়ারক্রাফটের জন্য রেটিং হতেন, তো সেই হিসাবে তাকে ল্যান্ডিং এবং টেক অফ করতে বলা হয়েছিল বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, আপনি যেটা বলছেন যে জনবসতি এলাকায় এই ধরনের এয়ারক্রাফট ওঠানামা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং এইটার জন্য কিন্তু এয়ারক্রাফট বা এয়ারফোর্স বা দায়ী না। আমরা মনে করি যে আমাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর, এই বিমানবন্দরটা এমন জায়গায় লোকেটেড যে এইটা কিন্তু 1964 সালে পাকিস্তান আমলে এটাকে একটা প্রাদেশিক পরিষদে, প্রাদেশিক রাজধানীর এয়ারপোর্ট হিসেবে এটাকে তৈরি করা প্ল্যান করা হয়েছিল। তখন কিন্তু এই উত্তরা বা টঙ্গী বা আশুলিয়া ওইদিকে কোনো জনবসতি ছিল না।
এবং ওইটা ছিল ঢাকা শহরের শেষ বিন্দু। তো সেখান থেকে যখন স্বাধীনতার পর যখন এই বিমানবন্দর চালু করা হলো, এবং তখন থেকে কিন্তু আমাদের প্রতি বছর আমাদের যাত্রী সংখ্যা বাড়ছে এবং সাথে সাথে ওইদিকে আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে আর কি। এবং এই ফলশ্রুতিতে এখন এই শাহজালাল বিমানবন্দরটা একদম শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। সো কাজে এই কেন্দ্রবিন্দুতে এই ধরনের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ব্যস্ততম বিমানবন্দর থাকা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। এবং আমরা যদি দেখি পৃথিবীর অন্যান্য দেশের বিমানবন্দরগুলো, আন্তর্জাতিক বিমানবন্দরগুলো কিন্তু এখন শহরের বাইরে, বেশ বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যদি দেখি সিঙ্গাপুর বা ব্যাংকক, মালয়েশিয়া, প্রত্যেকটা দেশের এয়ারপোর্ট কিন্তু শহরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং রিলোকেট করেছে তাদের। আমাদের কিন্তু অনেক আগেই সময় হয়েছে, আমাদের উচিত ছিল এখানে থার্ড টার্মিনালটা এখানে নির্মাণ না করে বরং আমাদেরকে আমাদের নতুন আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার বাইরে রিলোকেট করার ব্যাপারে পরিকল্পনা করা উচিত ছিল। আমাদের এখানে অবকাঠামোগত যেসব স্থাপনা আছে সেইগুলোর ব্যাপারে আমি মনে করি সঠিক পরিকল্পনার অভাবে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ছি আর কি। সো আমাদের এখন সময় এবং আজকের এই বারবার করে যে এই এয়ারপোর্ট এখানে রেখে কিন্তু আমরা আমাদের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কিন্তু তাদের নিরাপত্তা এভাবে দিতে পারবো না। আজকে যদি আপনি চিন্তা করেন যে এখানে একটা এয়ারফোর্সের এয়ারক্রাফট না হয়ে একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফট হতো আর 300-400 যদি প্যাসেঞ্জার থাকতো এয়ারক্রাফটে, তাহলে কি ধরনের ডিভাস্টেশন সেটা হতে পারতো। হ্যাঁ, এবং কাজেই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই এয়ারপোর্টের জন্য আমাদের আশেপাশে যে ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস আছে আমরা দেখেছি যে দুর্ঘটনাস্থল থেকে বার্ন ইউনিটে নিয়ে যেতে যে সময় লেগেছে, এটা একটা বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে। সো কাজে আমাদের এয়ারপোর্ট কেন্দ্রিক আমাদেরকে আন্তর্জাতিক মানের হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে এবং অন্যান্য আর বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি আমাদের তৈরি করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি কাজী ওয়াহিদ আলম, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। পরবর্তী অংশে আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব। এই মুহূর্তে জুমে আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, পরিচালক ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউট। ডাক্তার নাসির উদ্দিন, আপনার কাছে শুরুতেই জানতে চাই, বার্ন ইনস্টিটিউটের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? আহতদের শারীরিক অবস্থা এখন কেমন? কজন ভর্তি আছেন ওখানে? ধন্যবাদ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমাদের এখানে এই মুহূর্তে রোগী ভর্তি আছে 44 এবং এদের মধ্যে নানা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। আইসিইউতে কিছু রোগী রেখেছি, এইচডিইউতে রেখেছি, পোস্ট অপারেটিভ রেখেছি। তো আমাদের বেশিরভাগ রোগী বেশ ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, আর কিছু রোগী আছে যাদেরকে আমরা পোস্ট অপারেটিভে রেখেছি, সেগুলো মানে পার্সেন্টেজ একটু কম, বাট অন্যান্য ইনজুরি আছে। সব মিলিয়ে আমরা একেবারে শুরু থেকেই বলতে পারা যায় যে দুপুর থেকে যখন আমরা সংবাদটা শুনেছি, আমাদের হসপিটালের সমস্ত স্টাফ ইনক্লুডিং দি সাপোর্টিং স্টাফ সবাই আসলে উপস্থিত ছিল। এবং আপনারা জানেন যে আমরা এই ধরনের যে কোনো ডিজাস্টার গুলোর সঙ্গে আগেও আমরা নানা ধরনের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করেছি। সুতরাং আমাদের এই প্রিপারেশনটা ছিল। সো পেশেন্ট আসার সাথে সাথেই পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, নার্স মিলে আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করে এখন বিভিন্ন জায়গাগুলোতে স্পেসিফিক ম্যানেজমেন্টের জন্য সব রোগীগুলোকে রেডি করা। যেহেতু আমরা জানতে পেরেছি আহতদের বেশিরভাগই শিশুদের চিকিৎসার পরবর্তী ধাপ আসলে কি হতে যাচ্ছে? ধন্যবাদ। এটা ঠিক যে বেশিরভাগই আসলে ছাত্রছাত্রী। বার্নের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়সের চিকিৎসার একটা পার্থক্য থাকে। তো আমরা প্রোটোকল অনুযায়ী আমাদের এই প্রোটোকলগুলো, কারণ নিয়মিতভাবে আপনারা জানেন আমাদের এখানে শিশু বার্নের রোগী আসে, সুতরাং এটা কোনো এক্সেপশনাল বিষয় ব্যাপারটা তা না, আমাদের সবারই জানা। আমাদের এখানে যারা কাজকর্ম করে সেই অনুযায়ী একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং ওই যে পার্সেন্টেজের রোগী আসে বয়স ওজন অনুযায়ী আমরা শুরু থেকেই একই পদ্ধতিতে চিকিৎসা দিয়ে থাকি। কারণ আমাদের এখানে নতুন করে আসলে কিছু ইয়ে করার বিষয় নাই, কারণ প্রোটোকল এভরিথিং ইজ সেট আপ। তো সেইভাবে আমরা চিকিৎসাগুলো দিয়ে যাচ্ছি। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজন পড়বে কিনা? আসলে বার্নের ক্ষেত্রে প্রথম যে ঘন্টাগুলো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই অ্যাসেসমেন্টটা একটা ডাইনামিক প্রসেস। আমরা এই আজকে যে অ্যাসেসমেন্টটা করেছি, আমরা আগামীকাল আবার সকালবেলা ওটিতে নিয়ে প্রত্যেকটি রোগীকে আমাদের অপারেশন, আমাদের জানেন আমাদের এখানকার অপারেশন থিয়েটার খুবই আধুনিক।
আমরা প্রত্যেকটি রোগীকে আগামীকাল আবার অপারেশন থিয়েটারে নিয়ে রিঅ্যাসেসমেন্ট করবো। রিঅ্যাসেসমেন্ট করার ফলে অন্যান্য রোগের মতো আপনি কিন্তু বার্নের রোগীকে ট্রান্সফার করলেই যে সবসময় উন্নত চিকিৎসা দেওয়া যায় তা কিন্তু না, কারণ প্রাইমারি রিসাসিটেশন এবং অন্যান্য বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাগুলোতে আসলে এখন আমরা গুরুত্ব দিচ্ছি। রোগীগুলোর প্রাইমারি রিসাসিটেশন কোনো ধরনের যাতে কোনো ত্রুটি না হয় সেই বিষয়টা নজর দিয়ে হয়তো আগামীকাল আমরা রিঅ্যাসেসমেন্ট করে বাকি কথাগুলো বলতে পারবো। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে গুরুতর আহত রোগীর সংখ্যাটা কেমন? আমাদের আইসিইউতে 10 জন আছে গুরুতর আহত রোগী, তারপরে আমাদের এইচডিইউতে অন্তত 15 জন। আমরা অন্তত বলতেই পারি যে 25 জন রোগী যথেষ্ট তারা ইনজুরির শিকার হয়েছে এবং সেই অনুযায়ী তাদের ম্যানেজমেন্ট যে প্রোটোকলে দেওয়া দরকার আমরা সেই প্রোটোকলে ম্যানেজমেন্ট করে দিয়ে যাচ্ছি। ডক্টর নাসিরউদ্দিন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তের সংকটের একটা তথ্য আমরা দেখেছি, এর সত্যতা কি আসলে আছে? এটা আমি আপনাকে আপনার প্রশ্ন শুরুতেই আমি বলবো যে প্লিজ এই জিনিসটা আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচার করেন যে বার্নের রোগীদের ইমিডিয়েটলি রক্তের তেমন কোনো প্রয়োজন হয় না। আমরা রোগীগুলোর অ্যাসেসমেন্ট করে পরবর্তীতে 24 ঘন্টা পর থেকে আমরা রক্ত দিয়ে থাকি, তাও সব সময় সব রোগীকে দেওয়া প্রয়োজন হয় না। আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে থাকি এবং এইটা কখনো অন্য রোগীদের মতো আমরা সংরক্ষণ করে রাখি না। হ্যাঁ, আমরা ইমিডিয়েটলি নিয়ে থাকি। এই বিষয়টা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সাধারণ মানুষের মধ্যে মানে এই কথাটা বলেন যে আমাদের এই মুহূর্তে কোনো জরুরি রক্তের প্রয়োজনীয়তা নাই। তো সুতরাং আমরা যারা রক্ত দিতে চান তারা নিবন্ধন করে যেতে পারেন, আমরা প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডেকে ডেকে রক্ত নিয়ে নিব, কারণ একবারে এই রক্ত স্টোর করে রাখার মতো কোনো বিষয় না। রক্ত নিব এবং রক্ত নেওয়ার সাথে সাথে আমরা সেগুলোকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা করে তারপরে আমরা রোগীদের দিয়ে থাকি। সুতরাং স্টোর করবার মতো রক্ত আমাদের এই মুহূর্তে দরকার নাই। মাসুদ কামাল, ফিরে এলাম। এই মাত্র এক সংবাদে দেখছিলাম যে আহতদের দেখতে উপদেষ্টার রাজনৈতিক দলের নেতাদের ভিড়ে বার্ন ইনস্টিটিউটের ভেতরে বাইরে বিশৃঙ্খলা। এই ক্রান্তিকালে আমাদের আরেকটু সচেতন কিংবা সংবেদনশীল হওয়ার প্রয়োজনীয়তা দেখেন কিনা? আমি একটা জিনিস বুঝি না, এই পলিটিক্যাল পার্টির লিডারগুলো ওখানে কাজটা কি? তারা কি ওদের কানের কাছে যে রাজনৈতিক বক্তব্য দিবে অথবা এমন কিছু আছে তারা বলতে পারবে যেটা বললে ওদের ব্যথা কমবে অথবা ওদের পেইনটা কমবে অথবা ওদের ওদের যারা নাকি আছে অভিভাবক আছে তাদের মনে কোনো শান্তি আসবে? কেন তারা যায়? এই নাটক তো কোনো দরকার নেই, এটা অপ্রয়োজনীয় কাজ। যে কাজ মানে যাওয়া উচিত হাসপাতালে বাইরের লোকের যাওয়ারই উচিত না, ওটা ডাক্তাররা যাবে। বিদেশে তো কাউকে ঢুকতেই দেয় না। বিদেশে হলে পরে প্রাইম মিনিস্টারও ঢুকতে পারতো না ওখানে। তার কি কাজ? কোনো কাজ নেই রে ভাই। আমি অনেকদিন আগে আমার মনে আছে ইংল্যান্ডের একটা ঘটনা বলি আপনাকে, যে কি একটা জিনিস নষ্ট হয়েছে, ব্রিজ দেখে নষ্ট হয়েছে, মানুষ ওখানকার লোকজন শতপ্রণোদিত হয়ে সেটাকে মানে সারতেছে। ওই সময় ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন ডেভিড ক্যামেরন। তো ডেভিড ক্যামেরন ওখানে গিয়েছেন দেখার জন্য। যারা কাজ করে তারা বলছে আপনি এখানে কি করেন? আমি এখানে দেখতে আসছি। আপনাকে দেখতে আসার দরকারটা কি? আপনি এখানে হাত লাগাতে পারবেন, পারলে হাত লাগান আর তাহলে যান। তো এইটা হলো গিয়ে বেসিক কথা। আপনার এখানে কাজটা কি? যারা এখানে গিয়েছেন তারা এখানে কি করবেন? দেখাতে গেছেন এই যে আপনার সঙ্গে এনসিপি আছে, আপনার সঙ্গে বিএনপি আছে, আপনার সঙ্গে জামাত আছে, দেখে আমার লাভ কি? দেখে যার গেছে তার পাশে এনসিপি না ডক্টর ইউনূস কে আছে এটা দেখে তার লাভটা কি? পারলে আমার বাচ্চার পেইনটা একটু কমান। এটা পারবেন আপনি? আপনি ডাক্তার, আপনি পারবেন? পারবেন না। আপনি হাসপাতালগুলিকে ঠিক করেন, এটা পারবেন? পারলে করেন। ক্ষমতায় যেহেতু হাসপাতাল ঠিক করবেন না, ক্ষমতায় যাওয়ার পরে আপনি যখন মন্ত্রী হবেন, এমপি হবেন, আপনার সামান্য সর্দি কাশি হলে আপনি সিঙ্গাপুর যাবেন। আপনি এখানে হাসপাতাল ঠিক করবেন? করবেন না তো। করেন নাই কেন? আজকে 54-55 বছর হয়ে গেছে দেশের বয়স, কি করতে পারছেন? যে 52 ইউনিট হয়েছে এটা তাও তো বিগত গভর্নমেন্টের আমল হয়েছে। আগে তো আগুনে পুরা মানেই মৃত্যু ছিল আমাদের এখানে। সেখানে যা কিছু এটা হয়েছে মোটামুটি ভালো হয়েছে, এটাকে আরো আধুনিক করেন। ওটা পারবেন? পারলে ওটা করেন। আজকে প্রতিজ্ঞা করেন। আমি তো মনে করি এই দেশে একটা নিয়ম হওয়া উচিত যে যারা ইলেকশন করতে চায়, যারা ক্ষমতায় যেতে চায়, তাদের দেখাতে হবে যে বিগত 5 বছরে তারা চিকিৎসার জন্য কখনো বিদেশ যায় নাই। দেশে চিকিৎসা, যে লোক দেশকে চিকিৎসার জন্য উপযুক্ত মনে করে না সে এই দেশে কিভাবে থাকবে? এটা করে দেন, দেখবেন সমস্ত হাসপাতাল 5 বছরের মধ্যে ঠিক হয়ে গেছে। যখন তারা জানবে আমি এমপি মন্ত্রী হওয়ার পর দেশের বাইরে চিকিৎসা করতে পারবো না, তখন তারা নিজেদের জীবনের লক্ষ্যে দেশের হাসপাতাল ঠিক করে ফেলাবে। তো তারা করবে না। তারা এই দেশটাকে, আমাদের পলিটিক্যাল লিডারদের ক্যারেক্টার কি জানেন? তারা এই দেশটাকে ন্যায় লুটপাটের জন্য বিদেশ দিয়ে তারা সংসার করে। আগে বউ পাঠায় দেয়, পরে তারা সবাই যায়। এই সমস্ত মৌসুমী পলিটিশিয়ান
এই সমস্ত মৌসুমী বুদ্ধিজীবী যারা আছে এদেরকে আগে ত্যাগ করতে হবে। আমাদের এখানে এই সমস্যাগুলি হচ্ছে। আমি মনে করি রাজনৈতিক দলের নেতা, হ্যাঁ এটা আবার আরেকটা সমস্যা আছে কিন্তু সেটাও বলি, যখন ধরেন কেউ গেল না তখন তার অপরেন্ট দলটা বলবে এতগুলি লোক মারা গেল, উনি দেখতে পর্যন্ত গেলেন না, এ হলো আরেক নাটক। ওনাকে দেখতে যেতে হবে কেন? ওনাকে সময় উনি যদি মনে করেন যে আমি আল্লাহর কাছে দোয়া করবো, তো দোয়া করার জন্য কি পাশে দাঁড়িয়ে দোয়া করতে হবে? উনি তো ঘরে বসে দোয়া করতে পারেন যদি আল্লাহর কাছে দোয়া করতে চান। আর যদি চিকিৎসা করতে চান চিকিৎসা করান, আপনি বলেন এই 25টা বাচ্চা আজকে এই ক্রিটিক্যাল অবস্থা, তাতে আমার টাকা আছে, আমার টাকা দিয়ে উন্নত চিকিৎসা লাগে, তারা বিদেশে পাঠাচ্ছি, দেখি পারেন কিনা। তখন করবে না, পকেট থেকে টাকা পাই করবে না, যায় নাটক করতে। যাই হোক, এটা নিয়ে আর কি বলবো। এবং শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী উপদেষ্টারাই নয়, আমরা যেমনটি দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য দেখে কিন্তু উৎসুক জনতা রক্ত দিতে চাই, এই বিষয়টি নিয়েও কিন্তু ডাক্তার নাসিরউদ্দিন যেটি স্পষ্ট করেছেন, উনি ক্লিয়ার করলেন যে এই নাটকে তো আপনার রক্ত যদি লাগে আপনার নাম লেখে আসেন, যান নাম লেখে আসেন যে আমি রক্ত দিতে চাই। যদি ওনাদের লাগে ওনারা ফোন করবেন আপনাকে, আপনি যে দিয়ে আসেন। এই আমরা নামকে হুজুগে চলি মোটামুটি, তো হুজুগটা কমাইতে হবে, আরো লজিক্যাল হতে হবে। এটা কিভাবে হবে আমি জানি না, তবে হওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন কাজী ওয়াহিদ আলম। ওয়াহিদ আলম, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা এতটা কেন পিছিয়ে, আধুনিকায়নে আসলে আমাদের কি করণীয়? না, আমরা পিছিয়ে যে এটা বলার ঠিক হবে না, বাট হ্যাঁ আমরা আরো আধুনিক হতে পারি। আমাদের কিন্তু এখান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা রাডার ব্যবস্থাকে উন্নয়ন করেছি। আমরা ফ্রান্সের থেলসের যে রাডার, সেই অতি উন্নত মানের স্টেট অফ দ্য আর্ট রাডার ইউজ করা হচ্ছে, অলরেডি সেটা স্থাপন করা হয়েছে এবং সেটা অলরেডি সার্ভিসে চলে গেছে। এবং আমাদের যে ILS যেটা ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম যেটা, সেটাও আপগ্রেড করা হচ্ছে এবং সেটাও খুব শীঘ্রই ক্যাটাগরি 1-এ উত্তীর্ণ হয়ে যাবে। সো এইগুলো কিন্তু হচ্ছে, কিছু যে হচ্ছে না তা না, বাট এটা প্রয়োজনের তুলনায় অথবা যখন যেটা বেশি প্রয়োজন সেটা না করে, এটা হয়তো আমাদের লং টার্ম প্ল্যানিং এর থেকে আমাদের শর্ট টার্ম প্ল্যানিং এ আমরা বেশি ইন্টারেস্টেড। বিকজ শর্ট টার্ম প্ল্যানিং করতে পারলে যদি প্রজেক্ট নেওয়া যায়, সেই ক্ষেত্রে হয়তো রাজনৈতিক সরকারের আমলে এইগুলোর প্রতি মানুষের আগ্রহটা বেশি থাকে, তাহলে তাদের কিছুটা হলে সুযোগ তুলে নিতে পারে আর কি। কিন্তু লং টার্ম যেগুলো, যেমন আজকে নতুন একটা এয়ারপোর্ট করার ব্যাপারে, এটা একটা কিন্তু ফিউচারিস্টিক প্ল্যান। একটা এয়ারপোর্ট করতে গেলে মিনিমাম 10-12 বছরের পরিকল্পনা করে করতে হবে। তো 10-12 বছরের পরিকল্পনা যদি একটা বাস্তবসম্মত যে পরিকল্পনা করতে হয়, তাহলে কিন্তু সে 10-12 বছর একটা পরিকল্পনার জন্য সেইভাবে পরিকল্পনা করতে হবে। কিন্তু সেটা আমরা কতটা চিন্তা করি না, আমরা চিন্তা করি শর্ট টার্মে কোনটা করা যায় সেটা, যার জন্য আমরা আজকে এখানে এই থার্ড টার্মিনাল করার ব্যাপারে বেশি আগ্রহী ছিলাম। আমরা নতুন আরেকটা আগ্রহ দেখিনি আর কি। সো কাজে আমাদেরকে জাতীয় প্রয়োজনটাকে আগে দেখতে হবে এবং আমাদের যে এখনকার পরিস্থিতি চিন্তা করলে হবে না। এভিয়েশনে আমরা জানি যে এখন ঢাকা এয়ারপোর্টের প্যাসেঞ্জার ক্যাপাসিটি হলো 12.5 মিলিয়ন প্যাসেঞ্জার এখন যাতায়াত করে ঢাকা এয়ারপোর্ট থেকে। বাট এইটা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বলছে এই প্যাসেঞ্জার মুভমেন্টটা আগামী 10 বছরে এটা 25 মিলিয়ন হয়ে যাবে। সো আমরা এখন 12.5 মিলিয়ন প্যাসেঞ্জার এই এয়ারপোর্ট দিয়ে আমরা সামাল দিতে হিমশিম খাচ্ছি। তো সেখানে যদি 25 থেকে 30 মিলিয়ন প্যাসেঞ্জার হয়, তখন এই এয়ারপোর্ট কিভাবে আমরা সামাল দিব আর কিভাবে আমরা সেটাকে করব, সার্ভিস এনশিওর করব প্যাসেঞ্জারদেরকে, বা আমাদের নিরাপত্তা কিভাবে বিধান করব। সো এই জিনিসগুলো কিন্তু আমরা চিন্তা করি না। এইগুলো চিন্তা করা আমাদেরকে ফিউচারিস্টিক প্ল্যানের জন্য অনেক আগে থেকে প্ল্যান করতে হবে। এয়ারপোর্ট করতে গেলে এটা কিন্তু মিনিমাম 10 বছর আগে প্ল্যান করতে হবে, করে সেটা সেইভাবে চলে গেছে, এখন আমরা উদ্বোধন করতে পারিনি। সো এইটা আমরা খালি শুনেই যাচ্ছি যে এটা 2024-এ হবে, 2025-এর জুন মাসে হবে, জুলাই মাসে হবে, এবং শেষ আমরা শুনছি যে 99% শেষ হয়ে গেছে, এখন 1% বাকি। কিন্তু সে জীবনের কিছুগুলো আমরা বাক সর্বস্ব কথাবার্তা বলে থাকি, এইগুলো থেকে বেরিয়ে এসে আমাদেরকে বাস্তবসম্মত কথা
ওয়াহিদ আলম, আমাদের প্রশিক্ষণ আসলে কতটা সময় উপযোগী এবং যুদ্ধ বিমান পরিচালনার জন্য যে সক্ষমতার প্রয়োজন হয় তাতে কোনো ঘাটতি দেখেন কি? এখন কতটা সময় উপযোগী এবং বিমান বাহিনীর চৌকস অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রথম একক মিশন ছিল আজ, যাকে বলা হয় সোলো ফ্লাইট ট্রেনিং। জানতে চাই যুদ্ধ বিমান পরিচালনার জন্য যে সক্ষমতার প্রয়োজন তাতে কোনো ঘাটতি ছিল কিনা? আমি মনে করি না সে আমাদের বিমান বাহিনী যারা বৈমানিক আছেন তাদের মধ্যে কোনো ঘাটতি আছে। আমাদের বিমান বাহিনী প্রত্যেকটা বৈমানিকই কিন্তু চৌকস এবং তাদের ট্রেনিং ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত মানের। হ্যাঁ, এই ধরনের ট্রেনিং কালীন সময়ে দুর্ঘটনা নানা কারণেই ঘটতে পারে। সেটা হিউম্যান এরর হতে পারে, সেটা মেকানিক্যাল ফেলিয়ার হতে পারে, ইঞ্জিন ফেলিয়ার হতে পারে, বার্ড হিট হতে পারে, বিভিন্ন কারণে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে থাকে। এবং এই দুর্ঘটনা কিন্তু শুধু বাংলাদেশেই হয় তা না, এটা পৃথিবীর সব দেশেই কিন্তু এই ধরনের দুর্ঘটনা হয়ে আসছে আর কি। অনেক উন্নত দেশেও কিন্তু দুর্ঘটনা হয়ে থাকে। তো কাজেই আমাদের এখানে বৈমানিকদের, বিমান বাহিনী বৈমানিকদের যে কোনো ঘাটতি আছে আমি কোনোভাবেই সেটা মনে করি না। এবং এই ধরনের এটা নিছকই দুর্ঘটনা এবং এই দুর্ঘটনা যাতে না হয় সেটাই আমরা কামনা করি। এবং আগামীতে আমরা আশা করি যে আমাদের বাহিনীর বা অন্যান্য শাখায় তারা আরো তাদের দক্ষতার সাথে তাদের কর্ম সম্পাদন করবে এবং সেই ক্ষেত্রে হয়তো আমাদের মেনটেন্যান্স যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা হার অনেকাংশে কমে আসবে বলে হয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবারও ফিরছি আমাদের অতিথির কাছে, জনাব মাসুদ কামাল। আমরা যে মর্মান্তিক দুর্ঘটনা দেখলাম, এই দুর্ঘটনা থেকে আসলে আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা কি কি শিক্ষা নিতে পারি? শুনেন, শিক্ষা হলো কি, এখানে আপনি যে কথাটা ওয়াহিদ ভাই বললেন যে আসলে এখন উন্নত দেশেও কিন্তু দুর্ঘটনা ঘটে, কিন্তু একটা দুর্ঘটনা যখন ঘটে তখন যে ক্ষতিটা তাৎক্ষণিক হয় সেটা তো হয়, পাশাপাশি আরেকটা কিন্তু সচেতনতাও হয় যে সেই এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের সমস্যা হলে আমরা কি করতে পারি। এখানে কিন্তু দায় এড়িয়ে আপনি খুব বাহবা পাবেন এটা কিন্তু খুব একটা জরুরি না। আইএসপিআর দেখলাম এক বিবৃতি দিয়েছে, তারা জানিয়েছে এখানে মানে কি হয়েছে না হয়েছে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে। তো এই ধারণাটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে যে দেখেন, বৈমানিকের আপনি যদি দোষ দিতে চান তবে উনি তো নিজের জীবনটাই দিয়ে দিলেন, তাই না? এবং উনি তো আকাশে ওঠার পর প্রথমে ইনফর্ম করেছেন কিন্তু কন্ট্রোল টাওয়ারকে যে আমি মানে এটা নিচের দিকে নেমে যাচ্ছে, এবং উনি তো চেষ্টা করছেন কীভাবে কী করতে হয় সবই তো উনি জানেন। না জানলে তো ওনাকে আর একা একা উঠতে দেওয়া হতো না। আর উনি মানে একদম বোঝেন না তা তো না, ভালোই বোঝেন। আর উনি নিজেও তো সাহস করেছেন সব জেনে বুঝেই। সেক্ষেত্রে আমি যতটুকু আমার কমন সেন্স সাধারণ মানুষের মতো করে আমরা যা বুঝি আর কি, এটা ভাই বিমানেরই একটা টেকনিক্যাল ফল্ট। এখন এই ফল্ট হতেই পারে, এই ফল্টও হতে পারে, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকার পরেও কিন্তু হতে পারে। আমরা যে ইন্ডিয়ার যে ঘটনাটা দেখলাম, যতটুকু এখন পর্যন্ত খবর পাওয়া গেছে যে পাইলট নিজেই নাকি তেলের সুইচটা অফ করে দিয়েছিলেন। এখন আসলেই দিয়েছিলেন না কি হয়েছিল এটাও কিন্তু আমরা এখনো যাই না, কারণ ওখান থেকে তো আর কেউ নাই এখন। তো এখানেও হয়তো আরও তো ইনভেস্টিগেট করলে আরও কিছু বেরিয়ে যাবে। আমার কথা হলো কি, আপনি ইনভেস্টিগেট করেন, ইনভেস্টিগেট করার পর আপনি যা কিছু পাবেন সেটাকে পরবর্তী একটা দুর্ঘটনা না ঘটার ক্ষেত্রে যেন আপনারা প্রয়োগ করেন। আমার এখানে এইটুকু অনুরোধ যে যা গিয়েছে, যা ক্ষতি হয়েছে সেটা তো আমি আর ফেরত পাবো না, কিন্তু আগামীতে যেন এই ধরনের ক্ষতির কথা আমাদেরকে দ্বিতীয়বার ভাবতে না হয়, আমরা যেন এই ধরনের ক্ষতির মুখোমুখি দ্বিতীয়বার না হই, সেই বিষয়টার ব্যাপারে যারা কনসার্ন আছেন তাদেরকে সতর্ক হতে হবে। আর দ্বিতীয় কথা হলো, এই ঘটনাটা নিশ্চয়ই একটা তদন্ত হবে। তদন্তে যদি কোনো কারো গাফলতি ধরা পড়ে সেটাও কিন্তু দেখতে হবে। যেমন গাফলতি এখানে অনেক ধরনের হতে পারে। বিমান উড্ডয়নের ক্ষেত্রে সেটা যাত্রীবাহী হোক আর যুদ্ধ বিমান হোক, এগুলি কিন্তু যখন আকাশে ওঠে, এটা তো বাস না যে অ্যাক্সিডেন্ট হলো, সমস্যা হলো, থেমে গেল, নেমে ঠিকঠাক করলো, ওখানে তো ঠিকঠাক করার কোনো সুযোগ থাকে না। কাজে যখন নাকি আকাশে ওড়ার আগে অনেকগুলো কিন্তু আপনার চেকিংয়ের ব্যাপার স্যাপার আছে, প্রত্যেকটা পয়েন্টে তারা চেক করে এবং এটাকে রেগুলার মেনটেনেন্সের একটা ব্যাপার কিন্তু আছে। এখন সেগুলোর ক্ষেত্রে কোথাও কোনো ঘাটতি ছিল কিনা, ঘাটতি মানে কেউ করেছে কিনা, কেউ নিজের কাজের দায়িত্বের গাফলতি করেছে কিনা, সেগুলো আমি মনে করি আইডেন্টিফাই করা খুব জরুরি এবং এগুলো দ্রুত বেগে করা উচিত। দেখবেন এর মধ্যে অনেকে হয়তো ধরাধরি শুরু হয়ে যাবে, যদি কেউ দায়ী থাকেন সে হয়তো বাঁচার জন্য কাউকে ধরবেন, অমুক বলবেন, তমুক বলবেন, এ সমস্ত ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
আমাদের সঙ্গে এই মুহূর্তে জুমে আবারও যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন। ডাক্তার নাসিরউদ্দিন, আপনার কাছেও জানতে চাই আবারও যে আমরা যেমনটি আসলে সংবাদে দেখছিলাম কিছুক্ষণ আগে যে এখনো আসলে উৎসুক জনতার ভিড় রয়েছে বার্ন ইউনিটের সামনে, উৎসুক জনতার উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা, আর দগ্ধরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে কিনা? ধন্যবাদ। আমি আসলে সারাটা দিনই আজকে দুপুরের পর থেকে অন্তত কয়েকবার নিজে নিচে গিয়ে আমি কথা বলেছি। আমাদের চিকিৎসার পাশাপাশি আমাদের আসলে এই ম্যানেজমেন্টের এই পোর্শনটা আমাদের জন্য আসলে সত্যি বেদনাদায়ক, যে আমরা যে প্রক্রিয়ায় বার্নের চিকিৎসা হয় তাতে মানুষের ভিড় অত্যন্ত ক্ষতিকর একটা ব্যাপার। আমরা তো আমাদের যারা চিকিৎসক আছে সকাল থেকে কন্টিনিউয়াসলি আমরা পালাক্রমে বলতে পারেন যে শিফটিং করে করে প্রত্যেকটি জায়গাতে চিকিৎসা দিয়ে যাচ্ছি। কিন্তু এই যে বাইরে যে লোকটা আপনি দেখছেন, আমি কিছুক্ষণ পরপরই গিয়ে আমার এইচডিউর সামনে, আমার আইসিইউর সামনে গিয়ে আমাকে বলতে হচ্ছে যে আপনাদের বাচ্চাদের চিকিৎসার সাথে আপনারা থাকবেন না, কারণ এই হসপিটালের চিকিৎসা ব্যবস্থাটা এমনই, কারোর কোনো ওষুধপত্র কিনতে হয় না, কারোর বাইরে থেকে কোনো সার্ভিস প্রয়োজন হয় না, আমার নার্স ডাক্তাররা এনাফ। তো এই জায়গাগুলোতে আমি বলতে সারাদিনে আমি খুবই নিজেই এক্সস্ট ফিল করছি যে আর কতভাবে আমরা বুঝাইতে পারি। আমি মনে করি যে আপনারা এখন এই দায়িত্বটুকু পালন করেন, মানুষকে বলেন, বুঝান যে আমরা চিকিৎসার জন্য আর বাচ্চারা যারা চিকিৎসা নিতে এখানে আসছে তাদের চিকিৎসার বিন্দু মাত্র কোনো সংকট হবে না। চিকিৎসকের সংকট নাই, নার্সের সংকট নাই, ওষুধের সংকট নাই, কোনো কিছু। তাদের কারোকে কিছু করতে হবে না, তাদের রোগীর পাশে থাকারও তেমন কোনো বিষয় নেই, এবং রক্তের প্রয়োজনীয়তাও নাই। যা কিছু আছে এভরিথিং আমরা ক্যাটাগরিক্যালি আমরা সবকিছু ম্যানেজ করে ফেলেছি, কারণ এগুলো তো আমরা অভ্যস্ত। আমরা রোগী আসার আগে থেকে আমার হসপিটাল প্রস্তুত ছিল, আমরা যখনই সংবাদ পেয়েছি। তো এই জন্য আমার পক্ষ থেকে এইটুকুই বলার যে আননেসেসারি এই ভিড়টা যাদের ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক হবে। ক্রস ইনফেকশন ইজ ভেরি ডেঞ্জারাস। তো এই জায়গাগুলোতে আপনারা ভূমিকা রাখবেন বলে আমি মনে করি। আর আমি আসলে এই মুহূর্তে আমার যারা চিকিৎসক যারা আছে তাদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আমি কথাবার্তা বলছি। সুতরাং আপনাদেরকে আমি বলবো যে আমাকে একটু ক্ষমা করবেন, কারণ সবাই বসে আছে। আমার ফার্দার সকালবেলা আমি কি করব, রাত 12টার পরে কি করব, সমস্ত স্ট্র্যাটেজি গুলোকে আমাকে নিতে হচ্ছে। জানেন আপনারা বার্ন ইজ এ ডাইনামিক প্রসেস, প্রতি মুহূর্তে আসলে 1 ঘন্টা পর পর চিকিৎসার পদ্ধতি চেঞ্জ করতে হয়। তো যে কারণে আমি আসলে অত্যন্ত দুঃখিত, আপনাদের সঙ্গে আর বেশি কথা বলতে পারছি না। তো রিকোয়েস্ট থাকবে এটা, আপনারা মানুষকে বলেন নিশ্চিতে আমাদের উপরেই তারা নির্ভর করতে পারে। আমরা তাদের বাচ্চাদের জন্য আমরা আছি, সারা রাত আছি, পরবর্তী সময় আছি, যতদিন পর্যন্ত তাদের চিকিৎসার প্রয়োজন হয় আমরাই করব। তাদের এই অযথা ভিড় প্রয়োজন নাই। আমরা তাদের প্রয়োজন হলে আমরা প্রত্যেকের ফোন নাম্বার আছে, আমরা ডেকে ডেকে তাদেরকে জানিয়ে দেবো এবং রেগুলার ব্রিফিং আমরা করব। এই মেসেজটুকু আপনারা পৌঁছে দেন। অসংখ্য ধন্যবাদ। মধ্যে আমাদের সময় দিয়েছেন এবং তথ্য তুলে ধরছেন। একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আপনি বলছিলেন চিকিৎসক নার্সের কোনো সংকট নেই, যেহেতু আকস্মিক দুর্ঘটনা, এত হতাহতের সংখ্যা, সেখানে কোনো ক্ষেত্রে কোনো ঘাটতি রয়েছে কিনা এই মুহূর্তে? আমি আপনাকে বলি, আমার এখানে কিন্তু আমরা 24 আওয়ার্স আমাদের ডিউটি দিয়ে থাকে। যখন এরকম দুর্ঘটনা ঘটে সবার ছুটি বাতিল, এভরিবডি চলে আসছে। এখানে কিন্তু ব্যাপারটা এরকম না যে, কারণ আমরা তো 24 ঘন্টা ডিউটি করি, যে শিফটিং আওয়ারে প্রত্যেক ডাক্তার, প্রত্যেক নার্সের ছুটি বাতিল ঘটনা ঘটার সাথে সাথে। এবং আমরা কিন্তু এই ব্যাপারে হ্যাবিচুয়েটেড, আমরা একটা 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা কাজ করে কিন্তু অভ্যস্ত। তো সুতরাং ওই বিষয়টা আমাদের আসলে হয় না, এটা প্র্যাকটিক্যালি হয় না, এটা শুধু কথার কথা না। আমার একবারে যখন 28টা রোগী আসছে, 28টা রোগীর কাছে আমার 28 জন ডাক্তার 28 জন নার্স পৌঁছে গেছে, কারণ আমরা আগে থেকে এগুলো জানি, আমাদের এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা আছে। তো ওই জায়গাটাতে আমরা প্র্যাকটিক্যালি এটা পসিবল যে আমার কোনো আসলে নার্স এবং ডাক্তারের সংকট নাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন। আপনি যেহেতু চিকিৎসার সেবায় নিয়োজিত আছেন, আমরা আপনার সময় নষ্ট করতে চাইছি না, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। মাসুদ কামাল, শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। আমরা দেখি যে সরকার আসে সরকার যায়, কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে যুগোপযোগী কোনো পদক্ষেপ আমরা কেন গ্রহণ করতে দেখি না? ছোট্ট পরিসরে শুনবো। আমি একটা ছোট কথা বলি, ধরুন আমাদের আর্মি বলেন, আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী বলেন, আমরা তো একটা ছোট দেশ, আমাদের চারপাশে যে দেশগুলো আছে, ভারত বলেন, মিয়ানমার বলেন, তারা কিন্তু অনেকটা এই সমস্ত সমরাস্ত্রের ক্ষেত্রে অনেক বেশি ইকুইপড আমাদের চেয়ে, অনেক বেশি। তো সেক্ষেত্রে আমার খালি একটাই বক্তব্য থাকবে, তাই বলে কি আমাদের সশস্ত্র বাহিনী থাকবে না?
অবশ্যই থাকে। আমার খালি একটাই কথা যে আমাদের যে ছোট সশস্ত্র বাহিনী আছে, যে আর্মি আছে, নেভি আছে অথবা এয়ারফোর্স আছে, যাই আছে, তাদেরকে যেন যে ইকুইপমেন্টটা আপনি আনবেন, জোড়াতালি মার্কের ইকুইপমেন্ট আনেন না। বিমান কিনবেন, বেস্ট বিমানটা কিনেন। হয়তো কখনোই যুদ্ধ কাজ আমাদের করতে হবে না, কিন্তু যখন তারা ট্রেনিং নেবে তারা যেন সবচেয়ে বেস্টটা দিয়ে কিনে। টাকা তো খরচ কম করতেছেন না। এবং যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের এখানে দুর্ঘটনা আমাদের দেখতে না হয়। মানে আপনার কি বলে, এই খাতে, সামরিক খাতে আমাদের ব্যয় তো অনেক। তো ব্যয় যখন করবেনই ভালোটা করেন। এই এমন কিছু কিনেন না যা নাকি ওরা আপনাকে শেষ করে দিব, ওইটা আনতে হবে, ওটা আনলে কমিশন বেশি পাওয়া যাবে। এটা আগের আমলে হয়েছে, আমি জানি না, দুর্ঘটনার ঝুঁকিও থাকে। ঝুঁকি থাকে। ভালো কিছু করেন যাতে নাকি আমাদের যাই থাকুক যেন ভালোটা থাকে।